ভূমি আইনে আনা হয়েছে বিশেষ কিছু পরিবর্তন, এবং এই পরিবর্তনের ফলে আপনার কাছে যদি শুধুমাত্র একটি প্রমাণ সংগ্রহে থাকে, তাহলে ওই একটি প্রমাণের বলেই আপনি আপনার বেদখল হওয়া সম্পত্তি কিংবা দখলীয় সম্পত্তি নিশ্চিন্তে ভোগ দখল করে যেতে পারবেন, কিংবা আপনার সম্পত্তি ভোগ দখল করতে কিংবা ভোগ দখলে যেতে কিংবা বেদখল সম্পত্তি উদ্ধার করতে হবে না কোনো মামলা। আদালত এবং প্রশাসন এবং নির্দিষ্ট কিছু কর্তৃপক্ষ আপনার বেদখল হওয়া সম্পত্তি আপনাকে দখল উদ্ধার করে ভোগ দখলে বুঝিয়ে দেবে। সুপ্রিয় ভিউয়ার্স, এত সুন্দর একটি সিস্টেম কিভাবে সুসংগঠিত হবে এবং ভূমি মালিকেরা সেটির সুফল কিভাবে পাবে, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যখন কোনো একটি সম্পত্তি ভোগ দখলে থাকি, সেই সকল সম্পত্তি ভোগ দখল করার জন্য আমাদেরকে একটি প্রমাণ সংগ্রহ করতে হয়, যে প্রমাণটির দ্বারা নির্দিষ্ট করে প্রমাণিত হয় যে আমরা যে সম্পত্তিটি ভোগ দখল করছি সেটি বৈধ প্রক্রিয়ায় ভোগ দখল করছি। তাছাড়া যদি আমাদের কোনো সম্পত্তি বেদখলে থাকে, জবরদখল করে কোনো ব্যক্তি ভোগ দখল করে, তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু আমরা নানান সময়ে চাই যেন আমাদের ভোগ দখলে আসে। এজন্য কোন ডকুমেন্টটি সংগ্রহ করব, কোন ডকুমেন্টটি থাকলে আমরা সম্পত্তিগুলো ভোগ দখলে যেতে পারবো, কিংবা কোন প্রক্রিয়ায় মামলা করব, কার দ্বারস্থ হব, তাহলে সম্পত্তিগুলো ভোগ দখলে পাবো, এ নিয়ে আমাদের নানান ধরনের সংশয় রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি। সুপ্রিয় ভিউয়ার্স, ধরুন একটি জমির মালিকানা হস্তান্তরিত হয় কিন্তু একটি দলিল দ্বারা, অর্থাৎ আপনি সম্পত্তির নতুন মালিকানা প্রতিষ্ঠিত করেছেন এবং সম্পত্তিতে ভোগ দখলে গেছেন। এক্ষেত্রে সর্বপ্রথম আপনি যদি ক্রয় বিক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা অর্জিত হয়, তাহলে আপনার কিন্তু একটি সাবকবলা দলিল তৈরি করে দেওয়া হয় এই সম্পত্তির যারা দাতা কিংবা বিক্রেতা তাদের মাধ্যমে, এবং তারা সেটি তৈরি করে দিয়ে পরবর্তীতে আপনার সঙ্গে উপস্থাপন হয়ে সাব রেজিস্ট্রি অফিসে সেই দলিলটি রেজিস্ট্রেশন করে আপনাকে দলিল সূত্রে সম্পত্তি হস্তান্তর করে দেয়, কিংবা ওয়ারিশান সূত্রে ওয়ারিশ বন্টননামা দলিলের মাধ্যমেও কিন্তু সম্পত্তি হস্তান্তর করার সুযোগ রয়েছে। তো এই যে এই দলিলগুলোর মাধ্যমেই কিন্তু সম্পত্তির ভোগ দখল করা হয়। তাছাড়াও পরবর্তীতে এই দলিল দিয়ে কিন্তু আমরা নিজের নামে নামজারি করে জমা খারিজের মাধ্যমে খতিয়ান সংশোধন করে থাকি, কিংবা যখন আমাদের দেশে ভূমি জরিপ কার্যক্রম চলমান থাকে তখন আমরা কিন্তু মাঠ পর্চা পাই কিংবা রেকর্ডীয় খতিয়ান তৈরি করে নিতে পারি। সেই খতিয়ানগুলো দ্বারাও আমরা সম্পত্তির মালিকানা রাষ্ট্রীয়ভাবে এবং সুসংগঠিতভাবে সম্পত্তিগুলো বৈধ প্রক্রিয়ায় ভোগ দখল করতে পারি। কিন্তু এই ডকুমেন্টগুলোর পরেও আমাদের আরো কিছু ডকুমেন্ট সংগ্রহে রাখতে হয়, যেমন যার কাছ থেকে সম্পত্তির মালিকানা পেলাম, অর্থাৎ দাতা কিংবা পূর্বপুরুষ, তাদের যে সম্পত্তির মালিকানা এটিও কিন্তু প্রমাণ সংগ্রহে রাখতে হয়। তাদের যে দলিলগুলো ছিল সেই দলিলগুলোও সংগ্রহে রাখতে হয়, অর্থাৎ তারাও হয়তো কারো কাছ থেকে ক্রয় করেছে, কারো কাছ থেকে হেবা সূত্রে পেয়েছে, কিংবা ওয়ারিশান সূত্রে তাদেরও বন্টন দলিল থাকতে পারে। তো সেই প্রমাণগুলোও কিন্তু ভূমি মালিকদেরকে সংগ্রহে রাখতে হয়। তাছাড়াও তারা যে নির্দিষ্ট সময় পর পর খাজনা পরিশোধ করছেন, এই খাজনা দাখিলাতের রসিদগুলো কিন্তু তাদের সংগ্রহে রাখতে হয়। এই যে একটি জমির এতগুলো ডকুমেন্ট, এগুলো কিন্তু একটি ফাইলের মতো হয়, সেই ফাইলগুলো আবার সুযত্নে সংরক্ষিত করতে হয়। তাই এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে যদি মামলা হয় আদালতে, অর্থাৎ আপনার সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, মালিকানা আরেকজন প্রমাণ করার জন্য চেষ্টা করছে, ভোগ দখলে যাওয়ার চেষ্টা করছে, কিংবা আপনি সম্পত্তির থেকে বেদখলে রয়েছেন, অন্য একজন ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে, আপনার কাছে এই সকল ডকুমেন্ট রয়েছে, তারপরেও আপনি সম্পত্তি ভোগ দখলে যেতে পারছেন না, এজন্য আপনিও কিন্তু আদালতে মামলা দায়ের করতে পারবেন। কিন্তু আদালতে যখন মামলা করা হয় তখন এই সকল ডকুমেন্ট সবগুলো আদালতে উপস্থাপন করা হয়। আদালত এই সকল ডকুমেন্টগুলো আইনি প্রক্রিয়া মেনে যাচাই বাছাই করে তারপরেই কিন্তু তার এই সংক্রান্ত বিষয়গুলো সমাধান দেয়। আদালতে একটি
মামলার রায় দিতে বিচার করতে প্রায় 12টি স্টেপ ফলো করতে হয়। প্রথম স্টেপে আপনাকে আর্জি পেশ করতে হবে, সে আর্জি অনুযায়ী আপনার মামলা আমলে নেওয়া হবে। তারপরে যে বিবাদী পক্ষ তাকে সমন পাঠানো হবে। তারপরে সেই মামলা যে যে ব্যক্তিকে সাক্ষী নেওয়া প্রয়োজন তাদের কাছে সমন পাঠানো হবে, তাদের সাক্ষী আদালতে উপস্থাপন করা হবে, সাক্ষী জেরা করা হবে, জেরার মাধ্যমে কি বের হয়ে আসলো সেই বিষয়গুলো লিপিবদ্ধ হবে। তারপরে দলিলিক প্রমাণ যাচাই বাছাই করা হবে, ভূমি অফিস থেকে স্টেটমেন্ট নেওয়া হবে। এই যে দীর্ঘ প্রসেস, এই প্রসেসগুলোর মাধ্যমে অনেক ডকুমেন্ট যাচাই বাছাই করতে হয়, অনেকভাবে প্রমাণ উপস্থাপন করতে হয়। তাই এই যে বিষয়গুলোর কারণে আদালতে মামলা জট বৃদ্ধি পায় এবং ভূমি মালিকেরা 3 মাসের মধ্যে যে রায়টি পাওয়ার কথা 3 বছরেও পায় না, 3 যুগেও পায় না, 3 প্রজন্ম ধরে মামলা টানতে হয়। এই বিষয়গুলোকে সমাধান করার জন্য বর্তমানে দেওয়ানি কার্যবিধি অর্থাৎ যে ভূমি আইন, যে আইনের দ্বারা সম্পত্তির মামলাগুলো নিষ্পত্তি হয়, সেই আইনটাতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। বলা হচ্ছে যে এখন থেকে আর জমিজমা সংক্রান্ত মামলার মোকদ্দমার ক্ষেত্রে মালিকানা প্রমাণ করার ক্ষেত্রে কোনোভাবেই সাক্ষী প্রমাণের দরকার পড়বে না। অর্থাৎ যে সাক্ষী মৌখিকভাবে নেওয়া হতো সেই সাক্ষীর প্রয়োজন নেই। আর্জি পেশ করার সময়ই সকল বিষয় ঠিকঠাক মতো উপস্থাপন করে আদালতে উপস্থাপন করতে হবে। এই আর্জি হবে সাক্ষী। পরবর্তীতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয়, একাধিক ডকুমেন্ট উপস্থাপন করার কথা বলা হয়, আদালত থেকে চাওয়া হয়। বিবাদী পক্ষর আইনজীবী বিভিন্ন ধরনের ডকুমেন্টের আবদার করে, সেই বিষয়গুলো আর কোনোভাবেই উপস্থাপন করার প্রয়োজন হয়তো পড়বে না। সেখানে শুধুমাত্র দলিল কিংবা খতিয়ান দ্বারাই এই বিষয়গুলো সুরাহা হবে এবং ওই বিষয়গুলোকে যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনার সম্পত্তি আপনার ভোগ দখলে বুঝিয়ে দেওয়া হবে, আদালত থেকে ডিক্রি প্রদান করা হবে। এবং একজন জজ অলরেডি বলেই ফেলেছেন যে এক গাদা ডকুমেন্ট যাচাই বাছাই করার ফলেও পরবর্তীতে আমাদের জাজমেন্টের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয় শুধুমাত্র দলিল এবং এই রেকর্ডীয় খতিয়ানের মাধ্যমে। তাহলে এত ধরনের ডকুমেন্ট, সাক্ষী, এগুলোর প্রয়োজনীয়তাটাই কি? তাই এই বিষয়টিকে আমলে নিয়ে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যৌথভাবে দেওয়ানি কার্যবিধি সংযোজন কিংবা পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলোর খসড়া উপস্থাপন করে বর্তমানে ওয়েবসাইটে জনমতের জন্য ঝুলিয়ে রেখেছে, প্রকাশ করা হয়েছে। এখন থেকে তাহলে এই আইনের দ্বারাই শুধুমাত্র একটি প্রমাণ অর্থাৎ হয় দলিল কিংবা রেকর্ডীয় খতিয়ান যদি আপনার কাছে থাকে তাহলে এই একটি প্রমাণের মাধ্যমেই আপনার সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। তাছাড়া বেদখল জমি উদ্ধারের ক্ষেত্রে অর্থাৎ আপনি রায় পেলেন কিন্তু সম্পত্তির ভোগ দখলে আপনি নেই, এজন্য পরবর্তীতে কি করতে হতো? রায় জারির মামলা করতে হতো, রায়টা প্রতিষ্ঠা করার জন্য মামলা করতে হতো। আদালত সেই মামলাটি পুরো বিবেচনা করে পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ প্রদান করতেন আপনার রায় অনুযায়ী আপনার সম্পত্তির ভোগ দখল আপনাকে বুঝিয়ে দিতে কিংবা বেদখল হওয়া সম্পত্তির দখলে আপনাকে বুঝিয়ে দিতে। তাই এই বিষয়টি এখন থেকে করতে হবে না। যখন আপনি সম্পত্তির মালিকানা কিংবা দখল পুনরুদ্ধারের জন্য আদালতে মামলা করবেন তখন যে রায়টা প্রতিষ্ঠিত হবে সেটি আপনার পক্ষে হতে পারে কিংবা বিরোধী পক্ষের ক্ষেত্রে হতে পারে। যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে এক্ষেত্রে যে আলাদা করে রায় জারির মামলা সেটি করার প্রয়োজন নেই। এই মামলাটি রায় হওয়ার সঙ্গে সঙ্গে আদালত কর্তৃক আপনার সম্পত্তি যদি আপনি বেদখলে থাকেন তাহলে আপনাকে বেদখল হওয়া সম্পত্তি ভোগ দখলে বুঝিয়ে দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষ কিংবা আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা প্রদান করবেন এবং এরই মাধ্যমে আপনি আপনার সম্পত্তি মামলা ছাড়াই ভোগ দখলে যেতে পারবেন। এক্ষেত্রে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে শুধুমাত্র আপনার লাগবে একটি দলিল কিংবা লাগবে একটি রেকর্ডীয় খতিয়ান। এগুলোর মাধ্যমেই নিশ্চিন্তে আপনি আদালতে মামলা করতে পারবেন এবং ভূমি মালিকদের যে দীর্ঘদিনের আক্ষেপ, দীর্ঘদিনের হয়রানি, তারা এগুলোর থেকে মুক্তি পাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তারপরেও যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আমাদের চ্যানেলে পূর্বে এই সংক্রান্ত ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন কিংবা একজন ভালো আইনজীবীর শরণাপন্ন হতে পারেন কিংবা আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।